এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। জীবনে আমরা সকলেই কখনো না কখনো কম বেশি অপমান বা প্রত্যাখ্যান সয়েছি। আমাদের আত্মসম্মানে লেগেছে, হয়তো রাগও হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা মানিয়ে নিয়েছি, ভুলেও গিয়েছি। কিন্তু কিছু মানুষের মনে সেই রাগ, সেই ক্ষোভ তিলে তিলে পুঞ্জীভূত হয়ে ওঠে, আর শেষে এক পৈশাচিক প্রতিহিংসার রূপ নিয়ে বিষের মতো ছড়িয়ে পড়ে এই পৃথিবীতে। একটা মানুষের না বলতে পারার স্বাধীনতাকে আরেক আত্মহংকারী মানুষের দম্ভ কিভাবে গ্রাস করতে চায়, ধ্বংস করে ছারখার করে দিতে চায়, সেটাই শুনব আমাদের আজকের গল্পে। অঙ্কিতা ঘোষের লেখা শ্মশানডাঙ্গা গ্রামের ওঝা। জমিদার আদিত্য নারায়ণ ও প্রহরীর ভূমিকায় প্রত্যয়, বিনোদিনী দেবীর ভূমিকায় মধুপর্ণা, বনলতা ও মোক্ষদার চরিত্রে সুপ্রজা এবং ভূষণ ওঝার চরিত্রে আমি সুমিতেন্দ্র। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। মধ্যরাতে বনলতার আকস্মিক চিৎকারে বাড়িতে সবার ঘুম ভেঙে গেল। জমিদার আদিত্য নারায়ণ ও তার স্ত্রী বিনোদিনী দেবী সাথে বাড়ির আরো লোকজন ঘর থেকে বেরিয়ে বনলতার ঘরের দিকে এগিয়ে গেলেন। জমিদার বাড়ির চাকর বাকরদেরও ঘুম ভেঙে গেছে, তারাও বনলতার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। বনলতা জমিদার বাবুর একমাত্র কন্যা। বনলতা শান্ত প্রকৃতির, কোনোদিনও জোরে কথাও বলে না কারোর সঙ্গে। তার এমন কি হলো যে রাত্রিবেলা এরকম চিলচিৎকার জুড়ে দিল? বনলতার ঘরে প্রবেশ করে সবাই দেখল যে সে পালঙ্কের উপর বসে থরথর করে কাঁপছে। বিনোদিনী দেবী মেয়ের কাছে গিয়ে প্রশ্ন করলেন, লতা, কি হয়েছে মা? কি হয়েছে? শরীর ঠিক আছে তো মা? কি হয়েছে? মা, মা, ও মা, মা শোনো, আমি আমি আমার ঘরে একজনকে দেখেছি মা। এই কথা শুনে জমিদার মশাই ক্ষুব্ধ হয়ে প্রহরীকে ডাকলেন। প্রহরী, প্রহরী, প্রহরী। হ্যাঁ হুজুর। প্রহরী ছুটে এলো। জমিদার মশাই বললেন, কোথায় থাকো তুমি? রাত্রেবেলা আমার মেয়ের ঘরে কে ঢুকলো তুমি থাকতে? প্রহরী হাত জোর করে বলল, না হুজুর, আমি তো সারাক্ষণ সজাগ থেকে সম্পূর্ণ দোতলা পাহারা দিচ্ছি, কেউ এদিকে আসেনি হুজুর। তাহলে কি আমার মেয়ে মিথ্যে কথা বলছে? হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন জমিদার মশাই। প্রহরী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিনোদিনী দেবী শান্ত স্বরে বললেন, দাঁড়াও দাঁড়াও, উফ, অযথা চিৎকার করোনি তো। হ্যাঁ রে মা লতা, হ্যাঁ রে বল না মা, তুই কাকে দেখলি হঠাৎ ঘরে? বনলতা
কম্পিত স্বরে বলল, আমি আমি যাকে দেখেছি সে কোনো কোনো মানুষ ছিল না মা। সে কোনো মানুষ হতেই পারে না মা। ঘরের কোণে ওই ছায়াটার দিকে দেখো একবার। ওই ওই ছায়া থেকে ওই ভয়ানক মূর্তিটা আমার আমার চোখের সামনে সৃষ্টি হয়েছিল মা। ওখান থেকেও বেরিয়ে এসেছিল মা। ঘরের মধ্যেই সবাই চুপ করে রইল। কারোর মুখ থেকে কোনো কথা সরছে না। জমিদার মশাই ও বিনোদিনী দেবী হাঁ করে তাকিয়েছিলেন মেয়ের দিকে। বনলতা ভয়ে ভয়ে বলে চলল, আমি আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। সেই ডাকটা না একদম একদম অন্যরকমের, জানো মা, একদম অন্যরকমের ছিল। মহিলা ও পুরুষের মেশানো একটা কণ্ঠ। কেমন যেন একটা হালকা অথচ তীব্র। একবার শুনলে মনে হবে যে ডাকছে তার মনে আমার জন্য যেন খুব রাগ জমা আছে। আমি আস্তে আস্তে বিছানায় উঠে বসতেই ডাকটা বন্ধ হয়ে গেল। তখন হঠাৎ করে আমার ঘরের বন্ধ দরজাটাও খুলে গেল। আমি চিৎকার করে বললাম, কে কে আছো বাইরে? সঙ্গে সঙ্গে আমার কানের পাশে কেউ কেউ বলল, আমি সঙ্গে সঙ্গে পাশে তাকিয়ে দেখলাম, ওমা, না তো, কেউ নেই তো কোথাও। ঘরের ওই কোণে তখনও একটা মোমবাতি জ্বলছিল। ওটারই আলোয় মেঝেতে কিছুটা ছায়া মতো সৃষ্টি হয়েছিল। আমি সেই দিকে তাকিয়ে দেখলুম সেই ছায়াটা আস্তে আস্তে আমার খাটের দিকে এগিয়ে আসছে। মাটিতে জল গড়ালে যেমনটা মনে হয় তেমন ভাবেই আস্তে আস্তে সেই ছায়া একটা মানুষের আকার নিয়ে এসে দাঁড়ালো খাটের সামনে। আমি চিৎকার করে উঠলাম। তারপরে তো তোমরা চলে এলে, আর ওই ছায়া মূর্তিও নিজে থেকে উধাও হয়ে গেল। জমিদার মশাই সব শুনে বললেন, আমার মনে হয় তুই স্বপ্ন দেখছিস মা। না না বাবা, না, আমি সত্যি স্বপ্ন দেখিনি। আমি যা দেখেছি চোখের সামনে দেখেছি, সজ্ঞানে দেখেছি। প্রতিবাদ করল বনলতা। বিনোদিনী দেবী মেয়ের মাথায় হাত রেখে বললেন, না রে মা, না, ওরকম তোর মনে হচ্ছে, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। না মা, বললাম তো আমি না সত্যি। না মা, তুই তোর মায়ের কাছে আগুনে মুখ পুরি। কতবার বলবো রে, কতবার বলবো তোদের, আমি ঠিক দেখেছি। মরণ, আমার কথায় কেন বিশ্বাস করছিস না তোরা, কেন? আস্তে আস্তে বনলতা খাটের উপর ব্যাঙের মতো বসে ঘরের প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে নাক কুঁচকে জিভ বের করে ওপর দিকে তাকিয়ে এক নাগারে একটা অদ্ভুত শব্দ উচ্চারণ করে চলল। হাস 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 হাস। অদ্ভুত ও অস্বাভাবিক কণ্ঠে এই শব্দ উচ্চারণ করতে করতে বনলতা চিৎকার করে
দু হাত মাথার উপর তুলে খাট থেকে এক লাফ মেরে নিচে নামলো। তারপর ব্যাঙের মতো লাফাতে লাফাতে মুখ থেকে সেই অদ্ভুত শব্দ উচ্চারণ করতে করতে ঘরের মধ্যে ঘুরতে লাগলো। এবারে একটা হুলুস্থুলু বেঁধে গেল। ভয়ে বাড়ির কাজের লোকেরা এই দৃশ্য দেখে চিৎকার করে যে যেদিকে পারল দৌড় লাগালো। জমিদার মশাই ও বিনোদিনী দেবী পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কেবল। তাদের মুখে কোনো কথা নেই। তারা বুঝে উঠতে পারলেন না যে সেই মুহূর্তে তাদের কি করা উচিত। 16 বছরের একমাত্র মেয়েটা ঘরের মধ্যে কোনো অপ্রাকৃতিক শক্তির দ্বারা চালিত হয়ে এরকম অদ্ভুত শব্দ করতে করতে ঘুরে বেড়াচ্ছে। এটা যেন ওনারা বিশ্বাস করতে পারছিলেন না। খানিক বাদে বিনোদিনী দেবীর সম্বিত ফিরে পেতেই ছুটে মেয়ের কাছে গেল। বনলতা মায়ের গলা টিপে ধরল। জমিদার মশাই মেয়ের হাতের বাঁধন থেকে স্ত্রীকে মুক্ত করানোর চেষ্টা করলেন, কিন্তু সম্ভব হলো না। এতটুকু মেয়ের গায়ে এরকম পৈশাচিক শক্তি আসে কি করে? বনলতা নিজের মুখটা বিনোদিনীর মুখের কাছে নিয়ে গিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, তোর মেয়েকে আমার খুব ভালো লেগেছে রে দাদা, তাই আমি ওকে সামনের অমাবস্যার মহানিশায় তোদের কাছ থেকে নিয়ে চলে যাব। হাসতে হাসতে বনলতা নিজের শরীরটা ধনুকের মতো বেঁকিয়ে ফেলে মুখ থেকে সেই অদ্ভুত শব্দটা করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। ঘরের মধ্যে হঠাৎ যেন এক অস্বস্তিকর স্তব্ধতা নেমে এলো। দরজার আড়াল থেকে জানালার কড়াদের ফাঁকে মুখ ঠেকিয়ে যেসব বাড়ির দাস দাসী চাকর চাকরানিরা এতক্ষণ প্রায় দম বন্ধ করে এই কাণ্ড দেখছিল, তাদের মুখে তখনও একটা শব্দ ফুটছে না। যেন এই আতঙ্ক তাদের কণ্ঠরোধ করে রেখেছে। এদের মধ্যে সবার আগে এগিয়ে এলো রানীমার জাঁদরেল দাসী মোক্ষদা। ঘরের ভেতর গা ছমছমে নৈশব্দ ভেদ করে সেই প্রথমে ঘরের ভেতরে পা রাখল। তার দেখা দেখি পিছু পিছু বাকিরা। পরিস্থিতি খানিক স্বাভাবিক হলে সকলে মিলে বনলতাকে বিছানায় শুইয়ে দিল। জমিদার মশাই বিনোদিনীকে বললেন, তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে শহর থেকে ডাক্তার ডেকে আনবো। লতা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বিনোদিনী দেবী বনলতার মাথায় হাত বোলাচ্ছিলেন। তার অশ্রু ভরা দৃষ্টি নিবদ্ধ তার একমাত্র মেয়ের উপর। তিনি গম্ভীর স্বরে বললেন, দেখো, আমার মনে হয় না এই সমস্যার বিহিত করার মুরদ তোমার ওই নাম করা শহরের ডাক্তারবাবুর আছে। এ কোনো সাধারণ রোগ নয় কো, তোমার মেয়েকে ভূতে ধরেছে। তুমি ওইসবে বিশ্বাস করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়নি কো, বরং যেটা বাস্তব আমি সেটাই মেনে নিচ্ছি। তোমার বিষয়টা খারাপ লাগছে কারণ তুমি বিশ্বাস করতে পারছো নিকো। কোনো সাধারণ মানুষ চোখের পলকে এরূপ ধারণ করতে পারে না। আজ বিয়ে নেই তো বংশীপুর থেকে ফিরে এলো, তারপর ওর এমন কি অনিষ্ট হলো গা, সেটাই আমাদের ঠাউর করতে হবে। আমি কোনো ঝুঁকি নেব না। কাল বাদে পরশু অমাবস্যা, যদি ওই কথাগুলো সত্যি হয় তাহলে কি হতে পারে তুমি বুঝতে পারছো? আমাদের তো কিছু একটা করতেই হবে। তবে কি ভাবছো, কি করবে এখন? এই মোক্ক,
আজ্ঞে মা ঠাকুরন। হ্যাঁ রে, আজ সকালে তুই কোন ওজার নাম করছিলি না? কে? ভূষণ ওঝা? উনি তো সাক্ষাৎ দেবতাবু, কাছেই থাকেন। আশেপাশে গ্রামের অনেককে উনি একেবারে উদ্ধার করে দিয়েছেন। ভূতেরা ওনার নাম শুনলেও কেঁপে ওঠে বলে শুনেছি। তুই ওনাকে ডেকে পাঠা কালই। আজ্ঞে মা ঠাকুরন। পরের দিন যখন মোক্ষদার সঙ্গে জমিদার বাড়িতে আগমন ঘটল ভূষণ ওঝার, তখন সন্ধে দেওয়া হয়ে গেছে। ফুট ছয়েক লম্বা শীর্ণকায় মানুষ, গায়ের রং কয়লার মতো কালো, রক্তবর্ণ চোখজোড়া, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, মাথার চুল লম্বা লম্বা জট পাকানো, প্রায় হাঁটু অবধি নেমে এসেছে। সে এসে জমিদার মশাইয়ের সামনে দাঁড়িয়ে গড় হয়ে প্রণাম করল। পেন নাম নেবেন কর্তা মশাই, বলেন কি করতে পারি আপনার জন্যে? জমিদার মশাই বললেন, বলছি, কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলে রাখি। এই বিষয়টা আমার মেয়ের সংক্রান্ত, কাজেই বুঝতে পারছেন আমরা এই বিষয়টা অত্যন্ত গোপন রাখতে চাইছি। আপনি যা করবেন তা অত্যন্ত গোপনে করতে হবে, কেউ যেন এই বিষয়ে কোনো কিছু না জানতে পারে। আমি নিজের কাছের ঢেরা পিটাই না হুজুর, আমি কিছুই বলবো না। তবে এই জমিদার বাড়ির চৌহদ্দির বাইরে এই কথা না বেরোবার ব্যবস্থাটা আপনাকেই করতে হবে। এবারে বলেন কি হয়েছে আপনার মেয়ের? জমিদার মশাই গতকাল রাতের সমস্ত ঘটনা খুলে বললেন ভূষণ ওঝাকে। সে সব শুনে বলল, অমাবস্যা মানে আগামীকাল। সময় তো হাত ফসকে পালায় পালায়। ঠিক আছে, চলেন, আমি একবার সামনে থেকে দেখবো আপনার মেয়েকে। ভূষণ ওঝাকে নিয়ে যাওয়া হলো বনলতার ঘরে। সেই ঘরে এখন কেবল বিনোদিনী দেবী মেয়ের মাথা কোলে নিয়ে বসে আছেন। ভূষণ ওঝা ঘরে প্রবেশ করতেই বনলতার শরীরটা থরথর করে কেঁপে উঠল। ভূষণ ওঝা বিনোদিনী দেবীর দিকে তাকিয়ে বলল, গিন্নিমা, আপনি সরে যান। তিনি মেয়ের মাথা নামিয়ে রেখে দূরে গিয়ে দাঁড়ালেন। ভূষণ ওঝা নিজের ঝুলি থেকে একটা কি যেন গুঁড়ো গুঁড়ো পদার্থ বের করে বিড়বিড় করে একটা মন্ত্র পাঠ করল। তারপর হাতের মুঠোতে 3 বার ফুঁ দিয়ে সেই গুঁড়োগুলো ছুঁড়ে দিল বনলতার নির্জীব শরীরের দিকে। সঙ্গে সঙ্গে বনলতা চোখ খুলে তাকালো। ওর চোখ সম্পূর্ণ সাদা। সে তড়াক করে উঠে বসল, তারপর মুখটা ওপরে তুলে হাসতে শুরু করলো। বনলতার গলার শিরাগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। ভূষণ ওঝা আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যেতেই বনলতার ডান হাত বাড়িয়ে ওঝার গলা টিপে ধরল। ওঝা যেন ওর এই পদক্ষেপটারই অপেক্ষা করছিল। বনলতার হাতে তৎক্ষণাৎ সে অতি নিপুণ দক্ষতায় হুট করে একটা তাবিজ বেঁধে দিল। সঙ্গে সঙ্গে ওর মুখের হিংস্র বিকৃতি হঠাৎ এক অচেনা আতঙ্কে পরিণত হলো। সে একটা ভয়ানক চিৎকার করে ওঝার গলা ছেড়ে দিয়ে ছিটকে গিয়ে পড়ল পালঙ্কের ওপর। গরম তেলে ছাড়া চিংড়ি মাছের মতো পিঠ বাঁকিয়ে হাঁটু মুড়ে ছটফট করতে লাগলো সে। এই দৃশ্য দেখে জমিদার আদিত্যনারায়ণ আর নিজেকে সামলাতে পারলেন না।
ভয়, দুঃখে ও যন্ত্রণায় দৌড়ে গেলেন মেয়ের দিকে। লতা, কি হলো তোর মা? এভাবে ছটফট করছিস কেন? এভাবে ছটফট। এখন ওর কাছে যাওয়া মানে নিজেদের মৃত্যু ডেকে আনা জমিদার বাবু। পিছু হটুন। আমি ছাড়া এখন যে ওর কাছে আসবে ও তাকেই মেরে দেবে। জমিদার মশাই থমকে গেলেন। তার মুখে বিস্ময়ে কাঠ হয়ে যাওয়া এক বিভ্রান্তির ছাপ। ভূষণ ওঝা বনলতার মাথায় হাত দিয়ে নিজের চোখ বন্ধ করল। তার চেতনা যেন এই জগতের আলো থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ডুব দিল এক অদৃশ্য জগতে, অন্ধকার এক দৃশ্যপটে। ভেসে উঠল কিছু টুকরো টুকরো দৃশ্য, আবছা কাটা কাটা দৃশ্য। ভূষণের কপালে ভাঁজ পড়ল, যেন সে নিজের মনে ওইসব বিচ্ছিন্ন দৃশ্যগুলোকে একত্রিত করার প্রাণপণ চেষ্টা করছে। তার চোখের পাতা কেঁপে উঠছে, ভ্রু কুঁচকে গেছে। মনোনিবেশ করতে গিয়ে তার শরীর নিঃশব্দে কেঁপে উঠছে। আস্তে আস্তে বায়োস্কোপের মতো সেই দৃশ্য চলতে শুরু করল ভূষণ ওঝার চোখের সামনে। নিরিবিলি এক শান্ত গ্রামের পরিবেশ। মিষ্টি রোদের আলোয় চকচক করছে সবুজ কচি পাতা। ক্ষেতের ওপর নরম হওয়া ধানের শীষে দলা দিয়ে বয়ে যাচ্ছে। আম কাঁঠালের ঘ্রাণে ভরে উঠেছে বাতাস। মাটির পথ ধরে একদল পল্লীবধূ হাঁসের পাল সামলে ঘরে ফিরছে। তাদের কাঁখে কলসি। পথের ধারে আম বাগানের ছায়ায় লাফিয়ে লাফিয়ে খেলা করছে মেয়ের দল। তাদের মধ্যে রয়েছে বনলতা। সে প্রাণ খুলে হাসছে। কি অপূর্ব তার সেই মুখ! শান্ত, নিরীহ, ভদ্র স্বভাব দেখে যেন মুগ্ধ হতে হয়। কিন্তু হঠাৎ মনে হলো কেউ যেন দূর থেকে বনলতাকে দেখছে এক দৃষ্টে। সেই অচেনা ব্যক্তি এ গাছের গুড়ি থেকে ও গাছের গুড়ির পেছনে গা ঢাকা দিতে দিতে ধীরে ধীরে এগিয়ে আসছে বনলতার দিকে। বনলতার সইরা ওর চোখে কাপড় বেঁধে দিয়েছে। দু হাত সামনের দিকে বাড়িয়ে বনলতা ওর বন্ধুদের ধরার চেষ্টা করছে। এই করতে করতে একটু দলছুট হয়ে পড়ল সে। আর ঠিক তখনই বনলতা নিজের নাগালে পেল একজনকে। তার হাতটা ধরে উৎসাহের সঙ্গে বলে উঠল, ধরেছি, ধরেছি। পরক্ষণেই বনলতার মনে হলো এই শীর্ণকায় রুক্ষ হাত ওর সইদের হতেই পারে না। এই হাত কোনো পুরুষের। তৎক্ষণাৎ পিছিয়ে এলো বনলতা। চোখ থেকে কাপড়টা সরাতেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক অদ্ভুত দর্শন মূর্তি। কুচকুচে কালো, রোগাটে লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি। রক্তাভ চোখগুলো যেন আর একটু হলেই কোটর থেকে বেরিয়ে আসবে। লোকটার বেশভূষা দেখে মনে হচ্ছে
এই কোনো তান্ত্রিক হবে। তান্ত্রিকের রাঙা চোখ দেখে বনলতার বাকি সইরা চ চ করে যে যেদিকে পারল পালিয়ে গেল। বনলতা শান্ত স্বভাবে, খুব একটা ভয় ডর তার কোনো কালেই ছিল না। সেই গম্ভীর স্বরে প্রশ্ন করল, আপনি আমাদের বাগানে কি করছেন? তান্ত্রিক হেসে বললেন, এই দিক দিয়েই যাচ্ছিলাম, খুব খিদে পেয়েছিল বলে ভিক্ষে করতে ঢুকে এলাম। হঠাৎ বাগানে তোমাদের খেলাধুলার শব্দ পেয়ে এখানে এসে তোমায় দেখে আমার চোখখানা আটকে গেল। চোখ আটকে গেল মানে কি? মানে নজর ফেরাতে পারলাম না তোমার দিক থেকে। কি অপূর্ব দেখতে তোমায়, কি না? এই আপনি কি বলতে চাইছেন বলুন তো ঠিক করে। এই যে আমি তোমায় বিয়ে করতে চাই। করবে আমার বিয়ে, হবে আমার সাধন সঙ্গিনী। খুব সুখে রাখবো তোমায়, মুখ্য পাইয়ে দেব। আপনার এই কথা বলার সাহসটা কি করে হলো? বেরিয়ে যান বলছে এখান থেকে। প্রেম প্রীতি কি আর কাপুরুষের দ্বারা হয়? চাঁদ তো সুন্দর বলেই আকাশ তাকে রোজ নিজের বুকে টেনে নেয়। পূর্ণিমার রাত হয়েছে যেমন হয়, মনে হয় আকাশ আর চাঁদ একে অপরকে জড়িয়ে ধরে একসাথে। হতচ্ছাড়া কোথাকার! আমার বাবা কে তুই জানিস? তান্ত্রিক আরো এগিয়ে গেল বনলতার দিকে। ওর হাতটা খপ করে ধরে ওকে কাছে টেনে নিয়ে বলল, মেয়ে দেখা হয়ে গেছে, বাপ দেখে কি করব? কিছু বুঝে ওঠার আগেই বেতের মতো এক সপাটে চড় এসে পড়ল লোকটার গালে। তার পা দুটো টলে উঠল, 5 আঙুলের স্পষ্ট দাগ পড়ে গেল গালে। লোকটা একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। গাধার মতো চোখ মেলে খানিকক্ষণ সে তাকিয়ে রইল বনলতার দিকে, যেন তার সামনে কোনো মেয়ে নয়, দাঁড়িয়ে আছে আগুনের স্ফুলিঙ্গের এক জীবন্ত মূর্তি। বনলতা এবারে একটা ধাক্কা মেরে লোকটাকে সরিয়ে দিল। শয়তান, তোর এত বড় সাহস! এবারে তান্ত্রিক রাগে ফেটে পড়ল। ধক করে জ্বলে উঠল তার চোখের মণি দুটো। সে গর্জে উঠল, তুই আচ্ছা করলি, এর মাসুল তোকে গুনতেই হবে। আমি তোকে শেষ করে দেব। পূর্ণিমার চাঁদ মনে করে তোকে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন তোকে আমি গ্রাস করব। ঠিক যেমন অমাবস্যার রাতের অন্ধকার চাঁদকে গ্রাস করে, ঠিক তেমন ভাবে আমি তোকে গ্রাস করব। সেদিনের মতো লোকটা চলে গেল। ভূষণ ওঝা আস্তে আস্তে নিজের চোখ মেলে তাকিয়ে বনলতার মাথা থেকে নিজের হাত সরিয়ে নিল। বনলতার ঝাঁকানো শরীরটা আরো ছোট হয়ে বেঁকে গিয়েছে। ওর মুখ থেকে সেই অদ্ভুত শব্দটা অস্ফুটে বেরিয়ে আসছে। ভূষণ ওঝা বিনোদিনী দেবীর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনার মেয়ে এই কদিনে অন্য কোথাও গিয়েছিল? হ্যাঁ, আমার বাপের বাড়ি তো বংশীপুরে। গতকাল বিয়ে নেই তো ফিরেছে। আচ্ছা, ওখানেই এই কাণ্ড ঘটেছে তাহলে? কি ঘটনা? ওঝা সমস্ত কথা খুলে বলল জমিদার ও তাঁর পত্নীকে। জমিদার ক্রুদ্ধ স্বরে বললেন, আমি আমি এখনই ওই লেঠেলদের বলছি ওই তান্ত্রিককে খোঁজার জন্য। এতে কোনো লাভ হবে না, সময় আরও নষ্ট হবে। তাছাড়া ওই ভণ্ড তান্ত্রিককে পেলেও কোনো লাভ হবে না, কারণ ও নিজে চাইলেও এখন আপনার মেয়েকে বাঁচাতে পারবে না। রাগে ক্ষোভে অপমানে ও আপনার মেয়েকে বান মেরেছে। বান? বান? হ্যাঁ, অমাবস্যার আগেই এই বান নিষ্ক্রিয় না করলে
আপনার মেয়েকে আর বাঁচানো যাবে না। তাহলে সেটাই করুন দয়া করে। হ্যাঁ, যত টাকা লাগবে আমি দেব। বললেই তো আর এ কাজ করা যায় না হুজুর। অন্যের মারা বান নিষ্ক্রিয় করলে বিপদ যে আমার ঘাড়েও আসতে পারে। এছাড়া এ কাজ কেবল শ্মশানে বসেই করা যাবে। ঝুলি থেকে একটা লেবু বের করে ভূষণ ওঝা বনলতার হাতের মুঠোতে রেখে একটা কালো কাপড় দিয়ে ওর হাতটা বেঁধে দিয়ে বলল, এটা ওর হাতেই থাকবে। আপনারা কেউ কালকের আগে এই ঘরে ঢুকবেননি। কাল ঠিক রাত্রি 11টার সময় এই লেবুটা আপনারা বের করে নেবেন। তারপর বাড়ির অন্য কাউকে দিয়ে আমার কাছে পাঠাবেন। আমি শ্মশানে ওই পোড়া বটতলার কাছে থাকবো। মনে থাকে যেন এই লেবু কোনো পুরুষ মানুষ কিংবা আপনার মেয়ের রক্তের সম্পর্কে কেউ যেন না ছোঁয়। আমি মক্ষকে পাঠাবো। ওই যে আপনাকে ডেকে এনেছিল। কিন্তু আমার মেয়েটা আমার ঠিক হয়ে যাবে তো? কাল আমি আসনে বসবো। আপনাদের দাসী নিয়ে এলে ওই লেবুখানা আমি মন্ত্র পড়ে জলে ফেলে দেব। তারপরেই আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। চিন্তা করবেন না মা। পরের দিন সন্ধ্যা থেকেই বৃষ্টি নেমেছে। উত্তাল পরিবেশ দেখে মনে মনে আসন্ন বিপদের আন্দাজ করতে পারছিলেন জমিদার মশাই। বিনোদিনী দেবী কাল থেকে ঠাকুর ঘরের বাইরে বেরোননি। মনে প্রাণে তার রাধা মাধবকে তিনি ডেকে চলেছেন। আজই সেই দিন। আজ যদি বান নিষ্ক্রিয় করা যায় তাহলে আর ভাবতে পারলেন না জমিদার আদিত্য নারায়ণ। মনের জোর রেখে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন তিনি। ঠিক রাত 11টার সময় জমিদার মশাই ও বিনোদিনী দেবীর সঙ্গে বনলতার ঘরে প্রবেশ করল মোক্ষদা। বনলতা কতকালের মতোই পেঁকে চড়ে শুয়ে রয়েছে। ওর শরীরটা দোমড়ানো মোচড়ানো ঠোঙার মতো দেখাচ্ছে। বিনোদিনী দেবী এই অবস্থায় নিজের মেয়েকে দেখে কান্না ধরে রাখতে পারলেন না। জমিদার মশাই স্ত্রীর কাঁধে হাত রেখে আশ্বাস দিলেন। মোক্ষদা এমনিতে খুবই সাহসী, কিন্তু আজ যেন তার বুকটাও কেঁপে কেঁপে উঠছে। ভয় ভয় বনলতার হাত থেকে কালো কাপড় খুলে লেবুটা হাতে নিতেই সে চমকে উঠল। লেবুটা একেবারে কুচকুচে কালো রং ধারণ করেছে। ভূষণ ওঝার নির্দেশ মতো খালি পায়ে বৃষ্টি মাথায় নিয়ে কোমরে আঁচল গুজে মোক্ষদা ওই লেবু নিয়ে বেরিয়ে পড়ল। কাছেই শ্মশান, সেই দিকেই সে ছুটে চলল। ঝড়ের গতি আরও বাড়তে লাগলো। অহরহ পড়ে চলল বাজ, কিন্তু সব কিছু অগ্রাহ্য করে ছুটে চলল সে। তার ছোট দিদিমণির প্রাণ আজ তার হাতে। কোনো বাধাই তাকে আজ যেন থামাতে পারল না। শ্মশান পৌঁছে মোক্ষদা দেখল নদীর ঘাটের কাছেই পোড়া বটতলাতে তার জন্য অপেক্ষা করছে ভূষণ ওঝা। মোক্ষদা বলল, এই নাও, গিন্নিমা পাঠিয়ে দিলেন। যা ভেবেছিলাম তাই হয়েছে। মেয়েটার পুরো শরীরে বানের প্রভাব পড়ে গেছে এতক্ষণে। এই লেবু আগুনে কিংবা জলে না পড়লে তোদের ছোট দিদিমণিকে কোনোভাবেই বাঁচানো যাবে না।
ওর শরীরের মধ্যে স্থাপন করা বান আজই ওর গোটা শরীরটাকে খেয়ে নেবে। এই মরণ বান ওকে আজ তিলে তিলে শেষ করে দেবে। তার চোখে মুখে অদ্ভুত একটা পরিবর্তন ঘটেছে। এলোপাথারি ঝড় ও মাত্রাতিরিক্ত বৃষ্টির মধ্যেও তার চোখের পলক পড়ছে না। বাঁ হাতে লেবুটা তুলে নিয়ে ডান হাতটা নিজের গালে রেখে রহস্যজনক কণ্ঠে বলল, খুব দুঃসাহস তোদের ওই জমিদারের মেয়ের, নইলে আমার গালে চড় বসায়। ভাগ্যিস সেদিন ওর কাছে গিয়ে সুযোগ বুঝে ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম, না হলে বান মারার মতো কোনো অস্ত্রই আমার কাছে থাকতো না। ভূষণ ওঝা এবারে মোক্ষদার দিকে তাকিয়ে বলল, তুই গিন্নিমার কানের গোড়ায় আমার নাম না করলে আমি তো আর ওই বাড়িতে ঢুকতে পারতুম না। তোর প্রাপ্য তুই পেয়ে যাবি। আসলে কি বলতো, বান মারা দূর থেকে সম্ভব হলেও ওই বান চিরতরে শরীরে স্থাপন করার জন্য আমাকে একবার ওর কাছে যেতেই হতো। এই লেবুটার সাহায্যে আমি সেটাই করেছি। বেচারা জমিদার আর তোদের গিন্নিমা মূর্খের মতো ওই লেবু আমার কাছে পাঠিয়ে দিলে। এটা যদি ওরা নিজেরা ধ্বংস করে দিত তাহলেই বানটা নিষ্ক্রিয় হয়ে আমার কাছে ফিরে আসতো, আর আজ অমাবস্যার মাঝরাতে মেয়েটার বদলে আমি মরে যেতাম। যাই হোক, তুই এখন পালা দেখি, ভুলেও আর যেন এই গ্রামে তোকে কখনো দেখতে না পাই। তোর প্রাপ্য তুই ঠিক সময় পেয়ে যাবি। মোক্ষদা চলে গেল। ভূষণ ওঝা লেবুটা হাতের মুঠোয় নিয়ে এবারে চেপে ধরে বলল, মেয়ে মানুষের বেশি তেজ আমার কোনোদিনও সহ্য হয় না। আমায় অপমান করার ফল ভোগ কর এবার। ভূষণ ওঝা লেবুটা হাতের মুঠোয় ভীষণভাবে চেপে ধরল। লেবু থেকে গল গল করে বেরিয়ে এলো কাঁচা রক্ত। অন্যদিকে বনলতার মুখ থেকেও ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। ওর শরীরের হাড় গোড়গুলো মট মট শব্দ করে ঘুরিয়ে যেতে লাগলো। প্রচন্ড যন্ত্রণায় সে কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ঘড়িতে তখন ঠিক রাত 12টা বাজে। বান নিষ্ক্রিয় হওয়ার জায়গায় বনলতার শরীরে পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত হয়ে এই অমাবস্যায় মহানিশায় মৃত্যু হলো তার। বিনোদিনী দেবী অকাতরে কেঁদে চললেন। জমিদার মশাইয়ের রাগে পাগলের মতো অবস্থা। তিনি শ্মশানে প্রহরী ও লাঠিয়াল পাঠালেন। জীবিত কিংবা মৃত ভূষণ ওঝাকে তার চাই। কিন্তু ভূষণ ওঝা ততক্ষণে কর্পূরের ন্যায় উবে গেছে। শ্মশানে তো দূর, আশেপাশের গ্রামগুলোতেও ভূষণ ওঝার কোনো খোঁজ মেলেনি। যেখান থেকে পারবি নিয়ে চালিয়ে দে।
চরিত্র বদলে যায়, প্রেক্ষাপট বদলে যায় সময়, কিন্তু কিছু অভিশাপ নিঃশব্দে থেকে যায় আমাদের জীবনের আড়ালে আবডালে। হয়তো আবার একটা সুযোগ আসবে, হয়তো আবার কারো প্রতিহিংসার আশকারা পেয়ে সেটা মাথাচাড়া দিয়ে উঠবে। আজ রাতে ঘুমানোর আগে একবার দেখে নেবেন আপনার ঘরের অন্ধকার কোণটাও সত্যিই খালি তো।